দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক অ্যাডলফ হিটলার, যার ভয়ে একটা সময় গোটা ইউরোপ কাঁপত। কিন্তু সেই হিটলার যখন যুদ্ধের শেষের দিকে হেরে যাচ্ছিল, তখন এই শক্তিশালী নেতা অনেকটা অসহায় হয়ে পড়ে। যুদ্ধের শেষের দিকে হিটলারের শেষ কয়েকটা দিন ঠিক কেমন কেটেছিল, এমনই একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি ডাউনফল। মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে আমরা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। তার নাম টোডাল জঙ্গে। সে হিটলারের পার্সোনাল সেক্রেটারি ছিল এবং হিটলারের শেষ দিনগুলো খুব কাছ থেকে দেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে কিভাবে হিটলারের নাৎসি বাহিনী ও হিটলারের পতন হয়েছিল সেটা সম্পর্কে সে বলছে। দৃশ্য অতীতে চলে আসে। এখানে আমরা হিটলারের বাংকারে 5 জন মেয়েকে দেখতে পাই। হিটলারের একজন পার্সোনাল মহিলা সেক্রেটারি দরকার, তাই তারা সবাই ইন্টারভিউ দিতে এসেছে। হিটলার আসতেই সবাই উঠে দাঁড়ায়। হিটলার একে একে তাদের নাম এবং কে কোথা থেকে এসেছে সেটা জেনে নেয়। সবশেষ যে মেয়েটি ছিল তার নাম টোডাল। টোডালকে দেখে ও তার সাথে কথা বলে হিটলার তাকে পছন্দ করে। হিটলার তাকে নিয়ে অফিসে ঢুকে একটি টাইপরাইটিংয়ের কাজ দেয়। হিটলার তার ভাষণের কথাগুলো বললে টোডাল সেটা টাইপ করে, কিন্তু টাইপ করতে গিয়ে তার একটু ভুল হলে টোডাল অনেক ভয় পেয়ে যায়। হিটলার জানতো তার বয়স অনেক কম, মাত্র 22 বছর, আর প্রথমবার তো ভুল হতেই পারে। তাই হিটলার তাকে বলে, আজ তুমি বাড়ি যাও, আমরা আবার এখান থেকে শুরু করব। টোডাল বুঝতে পারে তার চাকরি পাকা হয়ে গেছে। তখন সে অফিস থেকে বেরিয়ে খুশির খবরটা বাকি সবাইকে দেয়। পরের দৃশ্য 1945 সালের 20 এপ্রিল বার্লিন শহরের। আজ হিটলারের 56তম জন্মদিন। হিটলারের সেনারা সেখানে কাজ করছে, তখন আচমকাই সেখানে গোলাগুলি শুরু হয়। রাশিয়ান সেনারা বার্লিনের ওপর হামলা করেছে। ওদিকে হিটলার তার বাংকার থেকেই হামলার শব্দ শুনতে পায় এবং তার অফিসারদের থেকে জানতে পারে রাশিয়ান সেনারা বার্লিন শহরের খুব কাছে চলে এসেছে, তারাই এই হামলা করেছে। হিটলার এ খবর শুনে খুব রেগে যায়। একজন নাৎসি আর্মি অফিসার ফোন করে জানায় রাশিয়ান সেনারা বার্লিন শহর থেকে আর মাত্র 12 কিলোমিটার দূরে আছে। হিটলার খুব চিন্তায় পড়ে যায়। সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। এত শক্তিশালী জার্মান সেনাবাহিনী থাকা সত্ত্বেও রাশিয়ান সেনারা বার্লিনের এত কাছে চলে এসেছে। এদিকে হিটলারের সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা হিটলারের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন জানাতে এসেছে। তারা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া হামলার ব্যাপারে আলোচনা করছে। সেখানকার 2 জন সিনিয়র অফিসারের একজনের নাম হিমলার। সে নাৎসি আর্মির সিনিয়র মেডিকেল অফিসার। তারা একে অপরকে বলে, আমরা জানি এই মুহূর্তে হিটলারের আমাদের সব থেকে বেশি প্রয়োজন, আর এটাও জানি আমাদের সেনা রাশিয়ান সেনার সাথে কোনোভাবেই জিততে পারবে না। আমরা যদি এখানে থেকে যাই তাহলে সবাই মারা পড়ব, আমাদের পরিবারকে দেখার মতো কেউ থাকবে না। এরপর তারা ঠিক করে বার্লিন ছেড়ে চলে যাবে। এমন সময় সেখানে হিটলার এসে হাজির হয়। সবাই তাকে স্যালুট করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ওদিকে বার্লিনে নাৎসি আর্মিরা সরকারি অফিসের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র জ্বালিয়ে দিচ্ছে। এগুলো যদি কোনোভাবে রাশিয়া বা শত্রু দেশগুলোর হাতে পড়ে তাহলে জার্মানির অনেক ক্ষতি হয়ে যাবে। কিছুক্ষণ পর আর্মি অফিসাররা হিটলারের সাথে দেখা করে তাকে বলে, এখনো সময় আছে, আপনি বার্লিন ছেড়ে চলে যান। রাশিয়ান সেনারা সুযোগ পেলে আপনাকে মেরে ফেলবে। তাদের কথা শুনে হিটলার বলে, জার্মানি কোনোভাবেই হার স্বীকার করবে না। আমি যেভাবে হোক জার্মানিকে বাঁচাবো, আর যদি কোনোভাবে জার্মানির পতন ঘটে তাহলে সেটাও আমি নিজের চোখে দেখতে চাই। এ কথা বলে হিটলার চলে যায়। ওদিকে জার্মানি ছেড়ে চলে যাওয়ার সময় একজন জার্মান জেনারেল তাকে বাধা দেয়, কিন্তু হিমলার তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। কারণ সে জানে জার্মানি আর কিছুদিনের মধ্যেই রাশিয়ান আর্মির দখলে চলে যাবে এবং তারা হিটলারকে মেরে ফেলবে। এদিকে হিটলার তার বাংকারে বার্লিনের নতুন মডেল নিয়ে তার অফিসারদের সাথে কথা বলছে। হিটলার চাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সে তার প্রিয় বার্লিন শহরকে নতুনভাবে গড়ে তুলবে। তখন হারমান ফেগেলিন তাকে বলে, আপনি এই শহর ছেড়ে চলে গেলে আপনার স্বপ্ন সফল হবে, কারণ আপনি এখানে না থাকলে রাশিয়ান সেনারা বার্লিনের বেশি ক্ষতি করবে না। টোডালও একই কথা বলে। তার কথা শুনে হিটলার আর্কিটেক্টকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত? আর্কিটেক্ট বলে, আপনার এখানে থাকা দরকার। তার কথা শুনে হিটলার কিছুটা সাহস ফিরে পায়। অন্যদিকে বার্লিন শহরের বাসিন্দারা রাশিয়ান সেনাদের আক্রমণের ভয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। জার্মান সেনাদের কিছু কিশোর ছেলে মেয়ে সাহায্য করছে। এসব দেখে একটা লোক তাদের দিকে এগিয়ে এসে বলে, তোমাদের যুদ্ধ করার বয়স হয়নি, বাড়ি ফিরে যাও। তার কথা শুনে ছেলে মেয়েগুলো বলে, আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি,
যুদ্ধ করতে এসেছি, আর এই যুদ্ধে হিটলার জয়লাভ করবেন। তাদের আত্মবিশ্বাস দেখে বোঝাই যায় তারা হিটলারকে কতটা পছন্দ করে। লোকটা তাদের বোঝানোর চেষ্টা করে রাশিয়ানদের আমরা কোনোভাবেই হারাতে পারবো না, আমরা ইতিমধ্যে হেরেই গেছি। তাদের মধ্যে ওই লোকটার ছেলেও ছিল, সে তার বাবার কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাৎসি অফিসাররা হিটলারকে জার্মানির ম্যাপ দেখিয়ে জানায় জার্মান এবং রাশিয়ান আর্মি এখন ঠিক কোথায় লড়াই করছে। এসব দেখে হিটলার ভীষণ রেগে তাদের উপর চিৎকার করতে থাকে, কারণ তাদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য আজ এই অবস্থা। এমন সময় সে ঘরে একজন আর্মি অফিসার এসে হিটলারকে স্যালুট করে। হিটলারকে তার অফিসাররা ফুয়েরার বলে ডাকত। সে অফিসার বলতে শুরু করে, ফুয়েরার, আমরা আপনার নির্দেশ মতো রাশিয়ান সেনাদের সাথে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করে যাব। তবে বার্লিন শহর খালি করতে হবে, কারণ এখানে প্রায় 30 লক্ষ সাধারণ মানুষ আটকা পড়ে গেছে। হিটলার বলে, যুদ্ধের সময় সাধারণ মানুষ বলে কিছু নেই, তাদের জন্য আমাদের অতিরিক্ত শক্তি খরচ করতে পারবো না। তারপরেও ওই অফিসার হিটলারকে বোঝানোর চেষ্টা করে অনেক বাচ্চা, বৃদ্ধ এবং মহিলা মারা যাচ্ছে, আহত হচ্ছে। হিটলার তার এক কথায় অটল থাকে, যুদ্ধে সাধারণ মানুষ বলতে কিছুই নেই, শহর খালি করার কোনো দরকার নেই। পরের দৃশ্যে হিটলার কিছু কিশোর জার্মান সেনাদের মেডেল দেয়, কারণ তারা রাশিয়ান সেনাদের সাথে লড়াই করে শত্রুপক্ষের ফাইটার ট্যাঙ্কগুলো ধ্বংস করেছে। যুদ্ধের নেশায় হিটলার ভুলে গেছে সে নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে ছোট বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। সেদিন রাতে হিটলারের বউ ইভা একটা পার্টির আয়োজন করে। সেখানে সব আর্মি অফিসার এসে উপস্থিত হয়। তারা জানে বাইরে যুদ্ধ হচ্ছে আর যে কোনো সময় তারা মারা যেতে পারে। তা সত্ত্বেও নিজেদের একটু বিনোদনের জন্য পার্টিতে এসেছে। হিটলার তার আর্মি কমান্ডারকে নির্দেশ দেয় বার্লিন শহরের গ্যাস লাইন, ইলেকট্রিসিটি, পানির লাইন, ট্রেন লাইন, এয়ারপোর্ট সবকিছু বন্ধ করে দেওয়ার। কমান্ডার বলে, বেঁচে থাকার জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো সবাই মারা যাবে। আপনি আরেকবার ভালো করে ভেবে দেখেন। তখন হিটলার বলে, তুমি যাদের কথা বলছো তাদের দিয়ে আমার কোনো উপকার হবে না, আর যাদের দিয়ে আমার কোনো উপকার হবে না তাদের জন্য আমি কিছু অপচয় করতে চাই না। প্রয়োজন হলে আমি ওই টাকা সেনাদের জন্য খরচ করব। ইতিমধ্যে রাশিয়ান আর্মি বার্লিন শহরে ঢুকে পড়েছে। এমনকি হামলার আঘাতে পার্টির মধ্যে ছোটাছুটি শুরু হয়। পরদিন থেকে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়। চারিদিকে গুলি আর বোমা বিস্ফোরণ হচ্ছে। জার্মান ও রাশিয়ান সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। রাশিয়ানদের কাছে আর্টিলারি গান ও শক্তিশালী ট্যাঙ্ক থাকায় জার্মান সেনারা তাদের সাথে পেরে উঠছে না। হিটলারকে যুদ্ধের পরিস্থিতি জানানো হয়। কমান্ডার হিটলারকে জানায় আর্টিলারি ফায়ার করতে যাকে নির্দেশ দেওয়া হয়েছিল সে বার্লিন ছেড়ে পালিয়ে গেছে। তার কথা শুনে হিটলার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে চিৎকার করে বলে, বছরের পর বছর ট্রেনিং, অজস্র টাকা খরচ করে শক্তিশালী আর্মি আমি গড়ে তুলেছি, আজ তারাই আমার নির্দেশ খেলাপ করছে। তাদের এই বোকামির জন্য আজ আমরা রাশিয়ার কাছে হারতে বসেছি। হিটলার আরও বলে, আমি নিজে কোনোদিন আর্মি ট্রেনিং নেইনি, তা সত্ত্বেও শুধুমাত্র নিজের বুদ্ধি আর যুদ্ধ কৌশল কাজে লাগিয়ে ইউরোপ দখল করে নিয়েছি। কিন্তু আজ আমার হার নিজের চোখে দেখতে হচ্ছে। তোমরা যেহেতু আমার নির্দেশ শোনোনি, তাই আমি এখন আর তোমাদের নেতা না। আমি আর কোনো নির্দেশ দেব না। তোমরা যা পারো তাই করো। ভেবে নাও জার্মানি যুদ্ধে হেরে গেছে, তবে এটা ভেবো না আমি বার্লিন ছেড়ে পালিয়ে যাচ্ছি। দরকার হলে আমি আত্মহত্যা করব, কিন্তু বার্লিন ছেড়ে কোথাও যাব না। তার কথা শেষ করে বাইরে এসে বাকিদের বলে, আমি তোমাদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছি, তোমরা বার্লিন ছেড়ে চলে যাও, আমি এখানেই থাকবো। হিটলারের বউ ইভা বলে, আমিও এখানে থাকবো, কোথাও যাব না, মরতে হলে একসাথে মরবো। টোডাল বলে সেও এখানে থাকবে, কোথাও যাবে না। অন্যদিকে বার্লিন শহর জুড়ে ভয়ানক যুদ্ধ হচ্ছে। জার্মান সেনারা রাশিয়ান ও আমেরিকান সেনাদের কাছে হেরে যাচ্ছে। অসংখ্য জার্মান নিরীহ মানুষ যুদ্ধে আহত হচ্ছে, আর যুদ্ধে আহতদের আর্মি হাসপাতালে চিকিৎসা চলছে। একজন মেডিকেল অফিসার হাসপাতালে গিয়ে দেখে সেখানে বেডের থেকে রোগীর সংখ্যা অনেক বেশি, তাই ঠিকভাবে কারো চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আহতদের অসহায় অবস্থায় দেখে তার খুব খারাপ লাগে, কিন্তু তার কিছুই করার নাই। তাছাড়া এত লোকের চিকিৎসা সরঞ্জাম, ওষুধ কিছুই পর্যাপ্ত নাই, করার মতো কোনো মেডিকেল ইকুইপমেন্টও ছিল না। চারিদিকে অবস্থা খারাপ দেখে হিটলারের ডান হাত জোসেফ তার বউ বাচ্চাকে নিয়ে হিটলারের বাড়ি চলে আসে। পরের দৃশ্যে সবাই হিটলারের সামনে নাৎসি আর্মির যুদ্ধের গান গায়। গান শুনে হিটলার খুব খুশি হয়। কিছুক্ষণ পর হিটলার তার সেনা কর্মকর্তা এবং বউকে নিয়ে যুদ্ধের অবস্থা সম্পর্কে আলোচনা করে। হিটলার বলে, আমাকে যদি মরতে হয় তাহলে আমি নিজের মাথায় গুলি করে মরবো। শত্রুর হাতে মরা মানে তাদের কাছে আত্মসমর্পণ করা।
এ কথা শুনে ইভা তার পকেট থেকে একটি ছোট্ট শিশি বের করে হিটলারকে বলে, এটা সায়ানাইড। কয়েক সেকেন্ডের মধ্যে কোনো কষ্ট ছাড়াই মৃত্যু হবে, আমি এভাবেই মরতে চাই। তখন বাকিরাও সায়ানাইড চায়। হিটলার তাদের বলে, এই বিপদের সময় এত দামি উপহার আমি তোমাদের দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। পরের দৃশ্যে হিটলার তার কাছের গোপন নথিগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। সে চায় না শত্রুদের হাতে তার এসব গোপন তথ্য চলে যাক। ইভা তার বোনকে চিঠিতে লেখে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই তোমাদের জন্য একটি হীরের নেকলেস দিয়ে যাচ্ছি, তুমি এটা পরো, তাহলে আমার আত্মা মরার পর শান্তি পাবে। এরপর এমন কিছু দৃশ্য দেখানো হয় যা দেখলে সবার চোখে পানি চলে আসবে। জার্মান সেনারা যখন যুদ্ধে হেরে যাবে তখন তাদের মধ্যে কেউ কেউ নিজে আত্মহত্যা করে, কারণ তারা শত্রুর হাতে মরার থেকে নিজে মরে যাওয়া বেশি পছন্দ করে। একজন অফিসার হিটলারের কাছে গর্নিংয়ের লেখা একটি চিঠি নিয়ে আসে। চিঠিতে গর্নিং লিখেছে, আপনার শরীরের অবস্থা এখন ভালো না, জার্মানির ভাইস চ্যান্সেলর হওয়ায় আপনার পরে জার্মানির ফুয়েরার আমি হব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জার্মানবাসীকে এক সুন্দর জীবন উপহার দেব। আজ রাত 12টার আগে যদি আমি আপনার কোনো উত্তর না পাই তাহলে আমি কাল থেকে জার্মানির পরবর্তী ফুয়েরার হিসেবে নিজেকে ঘোষণা করব। আসলে সে চেয়েছিল হিটলারকে সরিয়ে দিয়ে নিজে তার জায়গা নেবে। চিঠি পড়ে হিটলার নিজের রাগ সামলাতে পারে না, গর্নিংকে মেরে ফেলার নির্দেশ দেয়। এরপর হিটলার এক মনে কিছু একটা ভাবে। সে এইভাবে যুদ্ধে হেরে যাবে কল্পনা করতে পারেনি। তার চেহারা দেখে মনে হচ্ছিল নিজের হার স্বীকার করে নিয়েছে। এমন সময় সেখানে একজন জার্মান আর্মি অফিসার আসে। সে জার্মানি ছেড়ে হ্যামবার্গে চলে যাবে, তাই যাওয়ার আগে ফুয়েরারের কাছে পারমিশন নিতে এসেছে। হিটলার তাকে বসতে বলে আর তাকে জার্মানি ও সমগ্র বিশ্বের উন্নতির পরিকল্পনার কথা বলতে থাকে। হিটলার বলে, আমার অনেক বড় পরিকল্পনা ছিল, আমি সারা বিশ্বের জন্য এমন একটা ভবিষ্যৎ দেখেছিলাম তার সম্পর্কে কেউ ভাবতেও পারেনি। কিন্তু আমার সেনাবাহিনী আমাকে ধোঁকা দিল। আমি নিজের হাতে যে বাহিনীকে গড়ে তুলেছিলাম, আজ এই বিপদের সময় তারাই আমাকে একা ফেলে রেখে চলে গেছে। হিটলার বলে, আমি জানি তুমি হ্যামবার্গে যাচ্ছ, তবে সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। এসব বলতে বলতে সে ইমোশনাল হয়ে পড়ে আর তার চোখে পানি চলে আসে। পরের দৃশ্যে হিটলার ডিনার করছে। এমন সময় তার কাছে একটি চিঠি আসে। চিঠিতে জানানো হয়েছে বার্লিনের মেডিকেল অফিসার হিমলার আমেরিকান সেনাদের হাতে নিজে ও অন্য ডাক্তাররা আত্মসমর্পণ করেছে। যুদ্ধের সময় সবথেকে বেশি প্রয়োজন হয় চিকিৎসার। বার্লিনের চিকিৎসার দায়িত্ব ছিল হিমলারের হাতে, কিন্তু হিমলার নিজেকে এবং তার হাসপাতালের অসুস্থদের বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এ কথা শোনার পর হিটলার এতটাই রেগে গিয়েছিল, এই মুভিটি না দেখলে আপনিও বুঝতে পারবেন না। হিমলার দেশদ্রোহী, সে আমাকে সব থেকে বড় ধোঁকা দিয়েছে। হিটলার আর্মিকে নির্দেশ দেয় জীবিত অথবা মৃত হিমলারকে যেন তার কাছে ধরে আনা হয়। বয়সের সাথে হিটলারের মানসিক অবস্থারও অবনতি ঘটেছে। সে সবকিছু মনে রাখতে পারছে না। রাশিয়ানদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সে তার এয়ারফোর্সের অফিসারকে নির্দেশ দেয়, রাশিয়ান সেনাদের উপর ফাইটার প্লেন দিয়ে হামলা করা হোক। তখন অফিসার তাকে বলে, আপনি কি ভুলে গেছেন আমাদের এয়ারফোর্স বলতে এখন আর কিছুই নেই? যুদ্ধে আমাদের সব ফাইটার প্লেন ধ্বংস হয়ে গেছে। হিটলার বলে, আমি কিছুই ভুলিনি, কিছুক্ষণের মধ্যেই আমি 1000 ফাইটার প্লেনের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কয়েকদিনের মধ্যেই আমার আগের সেই শক্তিশালী এয়ারফোর্স গড়ে তোলো। কিছুক্ষণ পর হিটলার আর্মি কমান্ডারকে ডেকে পাঠায়। প্রথমে তারা হিটলারকে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানায়। সবকিছু শুনে হিটলার বলে, শেষবারের মতো আমি আরেকবার রাশিয়ান সেনাদের উপর হামলা করতে চাই, তোমরা আমার বাকি সৈনিকদের প্রস্তুত করো। তার কথা শুনে সব কমান্ডার চুপ হয়ে যায়। হিটলার কারণ জানতে চাইলে তারা বলে, যুদ্ধে ইতিমধ্যে আমাদের 20,000 সেনা মারা গেছে, যারা বেঁচে আছে তাদের বেশিরভাগ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে, যুদ্ধ করার মতো পর্যাপ্ত সেনা আমাদের কাছে আর নেই। হিটলার এরপর কোনো উত্তর দেয় না, সেখান থেকে বেরিয়ে যায়। হিটলারের সাথে বিশ্বাসঘাতকতা এবং হিমলারের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করাই হিটলারের নির্দেশে হারমান নামের এক আর্মি অফিসারকে গুলি করে মেরে ফেলা হয়। হিটলার বুঝতে পারে তার হাতে আর বেশি দিন সময় নেই। রাশিয়ান আর্মি যে কোনো মুহূর্তে তাদের বাংকারের উপর হামলা করতে পারে, তাই মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে চায়। প্রথমে টোডালের কাছে যায় আর কিছু টাইপ করতে বলে। এটা ছিল তার রাজনৈতিক উইল। মৃত্যুর পর তার রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে বিশ্বকে জানানোর জন্য ভাষণ লেখায়। রাশিয়ান সেনারা বাংকারের খুব কাছে চলে এসেছে। একজন জার্মান কমান্ডার হিটলারকে জানায়, আর কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ানরা আমাদের ঘিরে ফেলবে। এই পরিস্থিতিতে হিটলার আবার একটা জরুরি মিটিং ডাকে। সেখানে আর্মি জেনারেল তাকে জানায়, একটা ইউনিটের ওপর আমাদের শেষ আশা ছিল, কিন্তু তারাও নিজেদের হার স্বীকার করে নিয়েছে।
রাশিয়ান সেনারা জার্মানি সহ পুরো বার্লিন দখল করে নিয়েছে। মুহূর্তের মধ্যে হিটলারের শেষ আশাটাও মাটিতে মিশে যায়। সে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না। হিটলার নিজেকে সামলে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা একজন অফিসারকে বলে, আমি ও আমার ওয়াইফ কিছুক্ষণের মধ্যে আত্মহত্যা করব। আমি চাই আমাদের মৃত্যুর পর মৃতদেহ জ্বালিয়ে দেবে। জীবিত বা মৃত কোনো অবস্থাতে আমি রাশিয়ানদের হাতে ধরা দিতে চাই না। তাই আমার মৃত্যুর পর কাজটি তোমাকেই করতে হবে। সিকিউরিটি অফিসার বলে, এটা অনেক কঠিন একটা নির্দেশ, তবুও আমি আপনার ইচ্ছা পূরণ করব। একটু পরে সেখানে হিটলারের ডাক্তার আসে। কিভাবে হিটলার সফলভাবে আত্মহত্যা করবে তা নিয়ে আলোচনা করে। ডাক্তার হিটলারকে বলে, আপনার হাত সবসময় কাঁপতে থাকে। বন্দুক দিয়ে মাথায় গুলি করার সময় হাত কেঁপে উঠলে আপনি আহত হতে পারেন। তাই প্রথমে আপনি সায়ানাইড ক্যাপসুল মুখে নিয়ে তারপর নিজের মাথায় গুলি করবেন। ইতিমধ্যে সবাই বুঝতে পারছে আজ হিটলার আত্মহত্যা করবে। তাই যে যার মতো নেশা করে, হাসি তামাশা করে বিভিন্নভাবে সময় কাটায়। তারা জানে আর কিছুক্ষণের মধ্যে রাশিয়ান সেনারা চলে আসবে। তারা কেউ বেঁচে থাকবে না। হিটলারের কুকুর, যার নাম ছিল ব্লন্ডি, তাকে হিটলারের ডক্টর সায়ানাইড দিয়ে মেরে ফেলে। হিটলার চেয়েছিল তার মৃত্যুর পর যেন তার কুকুরটিও রাশিয়ানদের হাতে না যায়। হিটলার তার জীবনে শেষ খাবার খেয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ায়। তার হাত কাঁপছে, কারণ সে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হিটলার উপস্থিত সবাইকে বলে সব শেষ হয়ে গেছে। মারা যাবার আগে হিটলার তার কাছের কর্মীদের ভালো কাজের জন্য মেডেল দেয়। এরপর সবাইকে বিদায় জানিয়ে ইভাকে নিয়ে তার ঘরে যায়। সবাই জানতো আজ রাতে হিটলারের শেষ রাত, তাই সেজন্য সবাই খুবই কষ্ট পাচ্ছিল। এমন সময় একটি গুলির শব্দ শুনে তারা বুঝতে পারে সব শেষ হয়ে গেছে, অর্থাৎ হিটলার আর বেঁচে নেই। সময় নষ্ট না করে হিটলারের নির্দেশ মতো মৃতদেহ দ্রুত ঘর থেকে বাইরে নিয়ে এসে তার উপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এরপর তারা হিটলারকে নাৎসি স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধাঞ্জলি জানায়। পরদিন হিটলারের পক্ষ থেকে কিছু জার্মান সেনা কর্মকর্তারা সোভিয়েত ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করতে যায়। তারা বলে, হিটলার সুসাইড করেছে, আমরা লড়াই করব না, হার স্বীকার করে নিয়েছি, কিন্তু আমরা এখানে আত্মসমর্পণ করতে আসিনি। সোভিয়েত কর্মকর্তারা তাদের প্রস্তাবে রাজি হয় না। তারা চায় জার্মান বাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করুক। জোসেফ এসব শুনে খুব রেগে বলে, হিটলারের নির্দেশ ছিল আমরা যেন কোনো অবস্থাতে আত্মসমর্পণ না করি। আমি এই নির্দেশের বরখেলাপ করতে পারবো না। এসব বিষয় নিয়ে সেনা কর্মকর্তাদের মধ্যে বিভেদ দেখা দেয়, কিন্তু জোসেফ কোনোভাবেই আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করতে চায় না। জোসেফ বুঝতে পারে তারা রাশিয়ানদের হাতে বন্দী হলে অনেক গোপন তথ্য রাশিয়ানরা বের করে নেবে, তাদের ওপর অমানবিক অত্যাচার করবে, যেটা তারা সহ্য করতে পারবে না। তাই সে ও তার বউ সিদ্ধান্ত নেয় তাদের বাচ্চাদের মেরে ফেলবে এবং পরে নিজেরাও আত্মহত্যা করবে। পরিকল্পনা মতো জোসেফের বউ তার বাচ্চাদের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে তাদের সায়ানাইড খাইয়ে মেরে ফেলে। যে মা কষ্ট করে তাদের জন্ম দিয়েছিল, এত বড় করেছে, আজ সেই নিজের হাতে তাদের বিষ দিয়ে মেরে ফেলেছে। পরিস্থিতি কতটা ভয়ানক হলে এমনটা করা সম্ভব, একবার কল্পনা করার চেষ্টা করে দেখবে। এই দৃশ্যটি এতটা কষ্টদায়ক তা পৃথিবীর কোনো ভাষাতে বলে প্রকাশ করা সম্ভব না। বাংকারে থাকা বেশ কিছু আর্মি অফিসার সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যাবে। তাদের মধ্যে টোডালও আছে। তারা কিছু খাবার ও বন্দুক গুছিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হিটলারের কয়েকজনের কাছের আর্মি অফিসার নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই দৃশ্যগুলো দেখে আমরা বুঝতে পারি মানুষ তার নেতার প্রতি কতটা বিশ্বাস আর শ্রদ্ধা থাকলে এমনটি করতে পারে। কিছুক্ষণ পর জোসেফ তার বউকে নিয়ে সে বাংকার থেকে বেরিয়ে একে অপরকে গুলি করে মেরে ফেলে। বার্লিন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন। গুলি আর বোমার শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এর মধ্যে লুকিয়ে টোডাল এবং বাকিরা শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক জার্মান নাৎসি সেনা রাশিয়ানদের হাতে আত্মসমর্পণ করবে না বলে আত্মহত্যা করে। একসময় খবর আসে রাশিয়ান আর্মিরা জার্মান দখল করে নিয়েছে। এখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই, হয় আত্মসমর্পণ না হয় রাশিয়ানদের হাতে মৃত্যু। এর দুটো পথই খোলা। টোডাল বলে, আমাকে যেভাবে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। সে তার সামনের রাশিয়ান সেনাদের কোনোভাবে ফাঁকি দিয়ে একটি বাচ্চাকে সাথে করে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে কয়েকজন জার্মান সেনা যখন জানতে পারে জার্মানি অফিসিয়ালি সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছে, তখন তারা সায়ানাইড খেয়ে নিজেদের মাথায় গুলি করে আত্মহত্যা করে। শেষ দৃশ্যে টোডাল বার্লিন থেকে পালিয়ে গিয়ে একটি সাইকেলে ওই বাচ্চাটিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।